মেয়ে দেখতে এসেছি। 2 ঘন্টা ধরে বসে আছি মেয়ের বাড়িতে। মেয়ে আসার কোনো খবরই নাই। মেয়ে আসতে আসতে আমার পরিচয়টা দিয়ে দিই। আমি নিয়ান আহমেদ। পড়ালেখা শেষ করে একটা প্রাইভেট কোম্পানিতে জব করছি। অবশ্য বাবার ইচ্ছা ছিল আমি পড়ালেখা শেষ করে ওনার ব্যবসা দেখাশোনা করি, কিন্তু আমার ইচ্ছা আমি চাকরি করব। তাই বাবাই আমাকে বাবার পরিচিত একটা প্রাইভেট কোম্পানিতে ঢুকিয়ে দেন। 25,000 টাকা বেতন। অবশ্য আমার এখন বিয়ে করার ইচ্ছা ছিল না, কিন্তু আম্মুর জোরাজোরিতে বিয়ে করতে হচ্ছে। আপনাদের সাথে কথা বলতে বলতে মেয়েও চলে এসেছে, ইয়া বড় একটা ঘুমটা দিয়ে। মেয়েটা আম্মুর কাছে গিয়ে বসলো। আম্মু ঘুমটা সরালো। মাশাল্লাহ, ঘুমটা সরানো মাত্রই আমার মুখ দিয়ে উপরে কথাটি বেরিয়ে আসলো। আমার তো মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অবস্থায়। একে মানুষ নাকি পরী? এত সুন্দর মানুষও আছে নাকি এই পৃথিবীতে? আমি হাঁ করে মেয়েটার দিকে তাকিয়ে আছি। হঠাৎ আম্মু আমাকে ধাক্কা দিয়ে বলল, কি রে, এমন হাঁ করে তাকিয়ে কি দেখছিস? পছন্দ হয়েছে বৌমাকে? এখনো বিয়েই হয় নাই, আম্মু বৌমা বানিয়ে ফেলছে। কি রে, কি ভাবছিস? বল, বৌমাকে পছন্দ হয়েছে কিনা? মাথাটা উপর নিচ করে হ্যাঁ বললাম। সবাই একসাথে বলে উঠল আলহামদুলিল্লাহ। হঠাৎ মেয়েটা তার বাবাকে বলল, বাবা, আমি ওনার সাথে একা কিছু কথা বলতে চাই। আচ্ছা মা, জামাই বাবাজিকে তোর রুমে নিয়ে যা। মেয়েটা আমাকে ইশারায় বলল আসুন। মেয়েটা সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। আমিও মেয়েটার পিছে পিছে উপরে উঠতেছি। মেয়েটা একটা রুমে ঢুকলো, আমিও ঢুকলাম মেয়েটার পিছে পিছে। আমি রুমে ঢুকা মাত্রই ঠাস করে দরজাটা লাগিয়ে দিল। আমি ভয় পেয়ে বললাম, দরজা লাগালেন কেন? আমার দরজা আমি লাগাবো, তাতে তোর বাপের কি? আমি পুরো বোকা বনে গেলাম। এ তো পুরা গুন্ডি। নিচে কত সুন্দর মাথা নিচু করে কথা বললো, উপর এসে তো পুরা রূপটাই বদলে ফেললো। কি আমি গুন্ডি? দেখাচ্ছি তোকে আমার গুন্ডিগিরি। আরে আমি তো আস্তে আস্তে বললাম। মেয়েটা শুনলো কি করে? মেয়েটা হুট করে একটা চাকু নিয়ে এসে আমার গলায় ধরলো। সরি সরি, প্লিজ চাকুটা সরান, আর বলবো না। সরাতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। আমি যা বলবো তাই করতে হবে। আপনি যা বলবেন আমি তাই করব। প্লিজ চাকুটা সরান। সত্যি তো? যা বলবো তা করবে? করব, বলেন কি করতে হবে। তুমি এখন নিচে গিয়ে বলবে তুমি বিয়েটা আরো 2 বছর পর করতে চাও। কেন 2 বছর পরে কেন? তার চেয়ে আমি গিয়ে বলি আমাদের বিয়েটাই বাদ দিয়ে দিতে। একদম না, আমি যা বলছি তাই করো, না হলে কিন্তু চাকু দিয়ে গলা আলাদা করে ফেলবো। চাকুটা আমার গলার আরও কাছে নিয়ে এসে বলল কথাটা। ঠিক আছে বলবো, চাকুটা সরান প্লিজ, আমি নিচে যাই। আমার কপালে ঘাম মুছে দিয়ে কপালে একটা চুমু খেয়ে বলল, ওকে যাও। আমি মেয়েটার আচরণ দেখে অবাক হয়ে গেলাম। সত্যি মেয়েরা বহুরূপী, মিনিটে মিনিটে রূপ পাল্টায়। যাই হোক, নিচে নেমে আসলাম। নিচে এসে দেখি সবাই কি যেন কথা বলছে। আমি সামনে যেতে আম্মু বলল, আয় বস, এখানে তোর জন্যই অপেক্ষা করছিলাম। আম্মু বসার পরে তার আগে আমি তোমাদের কিছু কথা বলতে চাই। বল, কি বলবি? আম্মু, আমি এখন বিয়ে করতে পারবো না। না মানে আমার 2 বছর সময় লাগবে। 2 বছর সময় নিয়ে তুই কি করবি? আর তোর তো লেখাপড়া শেষ, ভালো একটা চাকরিও করছিস। আমি না ওই গন্ডি মেয়ে। আমাকে পুরো কথাটা বলতে না দিয়ে মেয়েটা এসে বলল, আসলে আমরা বিয়ের আগে দুইজন দুইজনের বিষয়ে জানতে চাইছিলাম, ভালো করে বুঝতে চাইছিলাম দুইজন দুইজনকে। তোমরা যা ভালো মনে করো তাই করো, আমাদের আর অমত করার কি আছে? কি বলেন বিআই মশাই? আচ্ছা ঠিক আছে, আমরা না হয় আংটি পরিয়ে যাই। মেয়েটাকে আংটি পরিয়ে বাড়িতে চলে আসলাম। এসে বিছানায় পড়ে দিলাম এক ঘুম। রাত 10টা 34 ঘুম থেকে উঠলাম। মোবাইল হাতে নিয়ে দেখি অচেনা নাম্বার থেকে 28টা মিসড কল। 28টা মিসড কল দেখে চমকে উঠলাম, তাও আবার অচেনা নাম্বার থেকে। দেখতে দেখতে আবারও মোবাইলটা বেজে উঠল। ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে মেয়েলি কণ্ঠ ভেসে আসছে। ওই ফোন ধরতে এত সময় লাগে কেন তোর? মরে গেছিলি নাকি? কে আপনি? আর আমাকে এভাবে ঝাড়ি দিয়ে কথা বলছেন কেন? আমি তোর বউ। আরে এখনো বিয়েই করি নাই, বউ আসলো কোথা থেকে? তোর হবু বউ আহিয়া। এখন এই আহিয়েটা আবার কে? তোরে যদি এখন আমার হাতের নাগালে পাইতাম, থাপড়ায় তোর দাঁত সব ফালাই দিতাম। কিছুক্ষণ আগে যাকে আংটি পরিয়ে গেছিস আমি সেই আহিয়া। ও আপনি আজকে সেই গন্ডি আন্টিটা? কি আমি গুন্ডি? আর আমি তোর আন্টি লাগি? তাহলে কি নানি? দেখ, আমাকে আর রাগাবি না, আমার সারা শরীর রাগে জ্বলছে। এখন যদি আমি তোকে আমার হাতের কাছে পাইতাম, তোর কি অবস্থা যে করতাম বিয়ের পর বুঝবি, কত ধানে কত চাউল। সেটা না হয় বিয়ের পরই দেখা যাবে। এখন বলুন, আপনি আমাকে সবসময় তুই তুকারি করে ডাকেন কেন? একটু ভালো করে কথা বলতে পারেন না? আচ্ছা ঠিক আছে, ভালো করে কথা বলছি, তুমিও ভালো করে উত্তর দিবে। ওকে? ওকে। রাতে খাবার খাইছো বাবু? না আম্মু, এখন খাই নাই, একটু পরে খাবো। কি আমি তোর আম্মু? তুমি তো আমাকে বাবু বললা।
তাই আমিও তোমাকে আম্মু বললাম। আহিয়া রাগে কটমট করে বলল। তোরে আমি পরে দেখে নিব। বলেই আহিয়া ফোনটা কেটে দিল। আহিয়াকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলি। মেয়েটা সত্যি অসাধারণ। বাইরে থেকে গুন্ডিগিরি দেখায়, মেয়েটার মন অনেক ভালো। আম্মুর কাছ থেকে শুনলাম মেয়েটা নাকি 5 ওয়াক্ত নামাজও পড়ে, ঘরের বাইরেও বেশি বের হয় না, কলেজে গেলে বোরকা পরে যায়। কিন্তু আহিয়া আমার সাথে এরকম করে কেন? আম্মু তো বলেছিল মেয়েটা একেবারে সহজ সরল, কারোর সাথে প্রয়োজন ছাড়া বেশি কথা বলে না। আমার ব্যাপারে সব দিক দিয়ে বিপরীত কেন মেয়েটা? আর আমার নাম্বার পেল কোথায় থেকে? আমার সম্পর্কে এত কিছু কি করে বা জানে এই মেয়েটা? সব মিলিয়ে একটা রহস্য তো আছেই। রহস্যটা কি সেটা আমাকেই খুঁজে বের করতে হবে। রাতের খাবার খেয়ে শুয়ে শুয়ে মোবাইলে গেম খেলতেছি, হঠাৎ মোবাইলটা বেজে উঠল। আহিয়া আবার ফোন করছে। খুশি হয়ে ফোনটা রিসিভ করলাম। এই পিচ্চি, কি করছিস? এই মাইয়া, আমি ছোট বাচ্চা নাকি যে তুমি আমাকে পিচ্চি ডাকছো? তুই তো নিজেই তোর ফেসবুক আইডিতে নিকনেম দিয়ে রেখেছিস, আর আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছিস না কেন? সেই দুপুরে রিকোয়েস্ট দিয়েছিলাম, এখন অ্যাকসেপ্ট করার কোনো নামগন্ধই নাই। আরে আজকে সারাদিনে আমি একবারও এফবিতে ঢুকি নাই। এফবিতে না ঢুকে আমি জানবো কি করে যে তুমি আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছো? আচ্ছা ঠিক আছে, বুঝলাম। এখন তোর আইডি পাসওয়ার্ড দে। পাসওয়ার্ড দিয়ে তুমি কি করবে? দিতে বলছি দে, এত কথা বলছিস কেন? ওকে, দিচ্ছি। আর শোনো, আমার আইডিতে ঢুকে উল্টাপাল্টা কিছু করবে না কিন্তু। উল্টাপাল্টা কিছু করবো কি না সেটা তুই সকালেই দেখতে পারবি। এখন ঘুমিয়ে পড়, বেশি রাত জাগলে শরীর খারাপ করবে। তুমি ঘুমাবে না? না, আমার কিছু কাজ আছে, কাজটা সেরে একেবারে ঘুমাবো। আমি রাত জাগলে আমার শরীর খারাপ করবে, তুমি রাত জাগলে তোমার শরীর খারাপ করবে না? আমাকে নিয়ে তোকে ভাবতে হবে না, তোর ঘুম, তুই ঘুমা। ওকে, তাহলে একটা কিসি দাও, কিস দিলে ঘুমিয়ে পড়বো। শখ কত! তোকে আমি সামনে পাইলে থাপড়ায় তোর গাল লাল করে ফেলবো তুই। আহিয়া আর কিছু বলবার আগে আমি ফোনটা কেটে দিলাম। বাপরে বাপ, কি গুন্ডি মাইয়া! শুধু একটা কিস চাওয়াতে এত কিছু শুনিয়ে দিল। মেয়েটা আমার সাথে এরকম করে কেন? অবশ্যই এই মেয়েটার এইসব পাগলামিগুলা একটু খারাপ লাগে না, আমার ভালোই লাগে। মেয়েটার কথা ভাবতে ভাবতে যে কোনো সময় ঘুমিয়ে পড়েছিলাম, বুঝতেই পারিনি। সকালে ঘুম থেকে উঠে মোবাইলটা হাতে নিয়ে ফেসবুকে ঢুকলাম। ফেসবুকে ঢুকে চমকে উঠলাম, এ কি আমার ফেসবুকের এই অবস্থা করছে কে? আমার প্রোফাইলে ঢুকে আমি অবাক হয়ে গেলাম। এইসব পোস্ট কোথা থেকে আসলো? আমি তো এইগুলো পোস্ট করি নাই। নিশ্চয়ই এইসব ওই গুন্ডি মেয়েটার কাজ। একটা পোস্ট এমন, সরি বন্ধুরা, হঠাৎ করে বিয়েটা করে ফেললাম, তোমাদের কাউকে জানাতে পারলাম না। ম্যারিড উইথ আহিয়া রহমান। ইয়া আল্লাহ, এই মেয়ে এসব কী পোস্ট করছে? আমার সুন্দরী সুন্দরী ফেসবুক গার্লফ্রেন্ডদের কি হইব? পোস্টে দেখছি লাইক থেকে অ্যাংরি রিয়াক্টই বেশি পড়ছে। ফ্রেন্ড লিস্টে ঢুকে খেলাম আরেকটা ধাক্কা। আমার তো 1420 জন ফ্রেন্ড ছিল, এখন 300 জন হলো কি করে? ব্লক লিস্টে ঢুকে দেখলাম সব মেয়ে ব্লককে উড়াউড়ি করছে। মেয়েটা একদিনে আমার ফেসবুকের রূপ বদলে দিল। রাগের মাথায় ফেসবুক ডিঅ্যাক্টিভেট করে বেরিয়ে আসলাম। মেয়েটাকে ফোন দিলাম। ফোন ধরার সাথে সাথে বললাম, এই মেয়ে, তুমি আমার ফেসবুকে কি অবস্থা করছো? তোমাকে বলেছিলাম না আমার আইডিতে ঢুকে উল্টাপাল্টা কিছু না করতে? তুমি তো আমার সব শেষ করে দিলে। আমার সব সুন্দরী সুন্দরী গার্লফ্রেন্ডদের ব্লক মারছো। এই কথাটি বলেই জিব্বাতে কামড় দিলাম। এ কি বললাম আমি? এখন গুন্ডিটা তো আমায় আস্ত খেয়ে ফেলবে। এই কি বললি তুই? তোর গার্লফ্রেন্ডও আছে? আরে গার্লফ্রেন্ড বললাম কোথায়? বললাম ফ্রেন্ড। আমার কি বোকা পাইছিস নাকি যে তুই যা বলবি আমি তাই শুনবো? বল, তোর গার্লফ্রেন্ড কয়টা আছে? সত্যি বলবো না মিথ্যা বলবো? সত্যি বলবি, মিথ্যা বললে হাত পা ভেঙে বস্তায় ভরে নদীতে ফেলে দিব। ও মাগো, এ তো পুরা গুন্ডি। আচ্ছা, হাত পা ভাঙতে হবে না, সত্যিটাই বলছি। বল। আমি আমতা আমতা করে বললাম, না মানে আসলে 3টা আছে। কি, তোর এতগুলা গার্লফ্রেন্ড আছে? এতগুলো কোথায়, মাত্র 3টা। আর এদেরকে আমি ভালো টালো বাসি না। ওরা শুধু ফেসবুক গার্লফ্রেন্ডের সাথে শুধু টাইম পাস করি। টাইম পাস না? তোর টাইম পাস কর, আমি বের করব বিয়ের পর। আচ্ছা আহিয়া, তুমি কি আমাকে ভালোবাসো? আমি জানি আহিয়া আমাকে ভালোবাসে, তবু ওর মুখ থেকে শোনার জন্য বললাম। তোকে আমি ভালোবাসতে যাব কেন? ও আচ্ছা, তাহলে আমি আমার গার্লফ্রেন্ডদের কাছে যাই। ঠ্যাং ভেঙে ফেলবো। আমার পা ভাঙলে তো তোমাকে সবাই ঠ্যাং ভাঙা জামাইয়ের বউ বলবে। সেটা পরে দেখা যাবে। আর শোন, আজ থেকে তুই আর একটা মেয়ের সাথেও কথা বলবি না। কোনো মেয়ের দিকে তাকাবি না, ওকে? ফেসবুকে কোনো মেয়ের ছবিতে লাইক দিবি না, ওকে? দেখাবিও না, ওকে? খালি 0.ফেসবুক চালাবি, ওকে? আচ্ছা।
মেয়েটার এসব প্রশ্ন শুনে মুসকি মুসকি হাসছে আর উত্তর দিচ্ছি। আহিয়ার সাথে কথা বলা শেষ করে অফিসে চলে গেলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে চমকে উঠলাম। এ কি, এই মেয়ে এখানে কি করছে? স্বপ্ন দেখছি না তো? আহিয়ার হাতে জোরে একটা চিমটি কাটলাম। আউ! আহিয়া ব্যথা পেয়ে চিৎকার দিয়ে উঠল। এই, তুই আমাকে এত জোরে চিমটি কাটলি কেন? আসলে আমি মনে করছি আমি স্বপ্ন দেখতেছি, তাই স্বপ্ন না বাস্তব তা বোঝার জন্য চিমটি কাটলাম। তাই বলে এত জোরে চিমটি দিতে হবে? আর আমাকে কেন চিমটি কাটলি? নিজেকে নিজে চিমটি কেটে দেখতে পারলি না? সরি। আচ্ছা, এখন উঠে ফ্রেশ হ, আমরা আজ ঘুরতে বের হব। না, আমি যাব না। আমার অনেক ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। যাও, তুমি বাড়িতে যাও। সপ্তাহে একদিন ছুটি পাই, এ একটা দিনও কি ভালো করে ঘুমাতে পারবো না নাকি? প্লিজ তুমি বাড়ি যাও, অন্য একদিন ঘুরতে যাব। তুই উঠবি কিনা বল, না আমার অন্য কিছুর ব্যবস্থা করতে হবে? তুমি যা করার করো, কিন্তু আমি উঠছি না। আমি এই কথাটি বলার সাথে সাথে মেয়েটা হন হন করে রুম থেকে বেরিয়ে গেল। আমি আবার বিছানায় গা এলিয়ে দিলাম। ঘুমে চোখ লেগে আসছিল। এমন সময় আমার শরীরে গরম কিছু অনুভব করলাম। লাফ দিয়ে উঠলাম। এ কি, আমার শরীরে পানি আসলো কি করে, তাও আবার গরম পানি? উপরে ছাদের দিকে তাকালাম। না, ছাদটা ঠিকই আছে, আর ছাদ ভাঙারও কথা না। পাশে তাকিয়ে দেখি আহিয়া হাতে একটা বালতি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি আর বুঝতে বাকি রইল না এই কাজটা মেয়েটারই। এই মেয়ে আমার শরীরে গরম পানি ঢাললে কেন? বেশ করেছি। আর এখন যদি না উঠিস তাহলে ফুটনো গরম পানি এনে ঢালবো। এখন তো শুধু হালকা গরম পানি ঢাললাম। এই গুন্ডি মেয়েটাকে দিয়ে বিশ্বাস নাই। সত্যি সত্যি যদি ফোটানো গরম পানি এনে দেয়, তার চেয়ে বরং উঠে পড়ি। আচ্ছা, আমি উঠছি, তুমি বাইরে যাও। কেন আমি বাইরে যাব কেন? আমার সামনেই তুমি ওয়াশরুমে যাও। না, তোমার সামনে উঠতে পারবো না, সমস্যা আছে। কিসের সমস্যা? আসলে আমার পরনে ছোট প্যান্ট পরা, এই প্যান্ট নিয়ে আমি তোমার সামনে উঠতে পারবো না। এতক্ষণ আমার শরীরে একটা পাতলা চাদর দিয়ে ঢাকা ছিল। উঠে পড়, আমার সামনে লজ্জা কিসের? তাছাড়া কিছুদিন পর তো আমাদের বিয়ে হবেই, তাই লজ্জা করার কিছুই নাই, উঠে পড়। না, আমি উঠতে পারবো না, আমার লজ্জা করে। কি, তুই উঠবি না? কথাটি বলেই আহিয়া আমার চাদর ধরে জোরে টান দিল। চাদরটা আমার শরীর থেকে সরে গেল। ইয়া আল্লাহ, এই মেয়ে একই করলো। আমি তো লজ্জায় মরে যাচ্ছি। মেয়েটা দেখছি দাঁত বের করে হাসছে। লজ্জা শরম নাই নাকি কিছু মেয়েটার? আমি আমার বেডের এদিক ওদিক খুঁজে কিছু না পেয়ে দিলাম এক দৌড় ওয়াশরুমের দিকে। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে তোয়ালে জড়িয়ে বের হলাম ওয়াশরুম থেকে। মেয়েটাকে দেখতে পাচ্ছি না, কোথায় গেল? মনে হয় আম্মুর কাছে গেছে। আমি দরজা আটকিয়ে এসে দেখি আমার বিছানায় নীল একটা শার্ট আর কালো একটা প্যান্ট রাখা আছে। মনে হয় আহিয়া রেখে গেছে। তোয়ালে খুলে প্যান্টটা হাতে নিলাম। হঠাৎ মেয়েটা বেলকনি থেকে বেরিয়ে আসলো। আমি জোরে চিৎকার দিয়ে উঠলাম। আহিয়াও আমার সাথে চিৎকার দিয়ে উঠলো। আমি তাড়াতাড়ি করে আবার তোয়ালে জড়িয়ে নিলাম। কি লজ্জা, কি লজ্জা, সব দেখে ফেললো মেয়েটা। এই মেয়ে, তুমি এখানে কি করছিলে? আমি ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম। ঠিক আছে, তুমি আম্মুর রুমে যাও, আমি কাপড় বদলিয়ে আসছি। আচ্ছা। বলে আহিয়া চলে যাচ্ছিল। আমি বললাম, তুমি কিছু দেখো নাই তো? না, আমি কিছু দেখি নাই। বলেই আহিয়া একটা হাসি দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আমি রেডি হয়ে আহিয়াকে নিয়ে বাড়ি থেকে বের হলাম। গাড়িতে উঠতে যাব, তখনই আহিয়া বলল, আমরা গাড়িতে যাব না রিক্সা দিয়ে যাব? আমি একটা রিক্সাকে ডেকে রিক্সাতে উঠলাম। মেয়েটার সাথে রিক্সায় বসতে কেন জানি ভয় ভয় করতেছে। গুড্ডি মেয়ে তো, তাই মনে হয় এরকম ভয় করতেছে। আমি এক সাইডে চেপে বসলাম। আহিয়া উঠলো, আমাকে বলল, এত চেপে বসছো কেন? পড়ে যাবা তো। এই বলে আহিয়া আমাকে নিজের আরও কাছে নিয়ে গেল। রিক্সা আপন গতিতে চলতে থাকলো। দুজন চুপচাপ বসে আছি। আমি বললাম, আমরা কোথায় যাচ্ছি আহিয়া? গেলেই দেখতে পারবি। আচ্ছা। আমি আবার চুপ হয়ে গেলাম। 20 মিনিট পর রিক্সা একটা কলেজের সামনে এসে থামলো। এ কি, মেয়েটা আমাকে কলেজে নিয়ে এলো কেন? এই মেয়ে, তুমি আমাকে কলেজে নিয়ে এলে কেন? কলেজের ভেতরে গেলেই বুঝতে পারবি কেন নিয়ে এসেছি। এখন এত কথা না বলে রিক্সা থেকে নাম। আমি রিক্সা থেকে নেমে ভাড়াটা দিয়ে মেয়েটাকে বললাম, চলো। আহিয়া আমার হাতে হাত রেখে টানতে টানতে কলেজের ভিতরে নিয়ে গেল। মেয়েটার সাথে কলেজে ঢুকতে কোথায় থেকে যেন অনেকগুলো মেয়ে এসে আমাদের সামনে দাঁড়ালো। সবার মধ্যে থেকে একটা মেয়ে বলে উঠল, কি রে আহিয়া, শেষ পর্যন্ত তোর বরকে আমাদের সামনে নিয়েই আসলে? আমি বললাম,
আসলে আপু আপনি ভুল করছেন, আমি ওর বর না, আমাদের এখনো বিয়ে হয় নাই, আমি ওর হবু বর। আরেকটা মেয়ে বলল, বিয়ে হয় নাই তো কি হয়েছে, একদিন তোর বর হবে নি, আগে থেকে ডাকলে সমস্যা কি? অন্য আরেকটা মেয়ে বলল, দুলা ভাই আপনি কিন্তু অনেক কিউট, আপনার মতো একটা বর যদি আমার হতো। এই রিয়া, ওর দিকে এরকম চোখ দিবি না, ও শুধু আমার, আর কারো হতে দিব না। আহিয়ার কথা শুনে বুঝতে পারলাম মেয়েটা আমাকে সত্যি অনেক ভালোবাসে, তাই এই সুযোগে মেয়েটার সাথে কিছুক্ষণ মজা নিয়ে নেই। আমি রিয়াকে উদ্দেশ্য করে বললাম, আপনিও কিন্তু অনেক কিউট, আপনার মতো যদি আমার একটা বউ হতো কতই না ভালো হতো। আমার এই কথাটা শুনে সবাই জোরে হাসতে লাগলো, আর এদিকে আহিয়া তো তেলে বেগুনে জ্বলছে। এই তুই কি বললি? সত্যি করে বল, রিয়া কি আমার থেকেও সুন্দর? আরে সবার সামনে আমার মান ইজ্জত সব প্লাস্টিক করে ফেলছো তো, ছাড়ো আমার কলার। আগে বল কে বেশি সুন্দর, আমি নাকি রিয়া? সত্যি বলছি তুমি ওর থেকে অনেক সুন্দর। তাহলে বললি কেন যে রিয়া তোর বউ হলে ভালো হতো? আরে এটা তো মজা করে বলছি। সত্যি তো? সত্যি 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 3 সত্যি। কলার ছাড়ো প্লিজ, সবাই হাসছে। যা ছাড়লাম, এরকম মজা ভবিষ্যতে করলে তোর খবর আছে। এদিকে আহিয়ার বান্ধবীরা আহিয়ার এইরকম কর্মকাণ্ড দেখে হয়ে আছে। যে মেয়েটা ছেলেদের সাথে কথা বলতো দূরে থাক, ছেলেদের সামনে গেলে হাত পা কাঁপতো, সেই মেয়ে আজ একটা ছেলের কলার চেপে ধরলো। সবাই অবাক হয়ে দাঁড়িয়ে রইল। কি রে আহিয়া, তোর এত সাহস আসলো কোথা থেকে? ও আমার জামাই, ভুল করলে তো শাসন করবই, এখানে সাহসের কি আছে? তুই না বলছিলি তোর ছেলেদেরকে অনেক ভয় লাগে? গুন্ডা ছেলেদের তো ভয় লাগেই, তাই বলি কি নিজের বরকেও ভয় পেতে হবে নাকি? তাও ঠিক। আমরা এখন যাই, অন্য আরেকদিন ওকে নিয়ে আসবো কলেজে। সবার থেকে বিদায় নিয়ে আহিয়াকে ওর বাড়ি পৌঁছে দিয়ে আমি বাড়িতে চলে আসলাম। আহিয়ার শাসন আর খুনসুটিতে কেটে গেল 2 বছর। সামনের সপ্তাহে আমাদের বিয়ে। আহিয়া এখন আগের মতোই রয়ে গেছে, গুন্ডিগিরিটা আগের থেকেও বেড়ে গেছে, কিন্তু এই গুন্ডিগিরির মধ্যে যে কতটা ভালোবাসা লুকিয়ে আছে সেটা আমি এই 2 বছরে বুঝতে পারছি। আহিয়া যে আমাকে ভালোবাসে সেটা সে আমাকে বুঝতে দেয় না। জানি না আমার সাথে কেন এমন করে। আহিয়া এখন আমাকে আগের মতোই তুই তুকারি করেই ডাকে, আর আহিয়া আমাকে সবসময় জারির উপরে রাখে। সব সময় শুধু বলে এটা করিস না কেন, ওইটা করিস না কেন। যাই হোক, গুন্ডিটাকে একটা ফোন দেই। ফোন দেওয়ার সাথে সাথেই রিসিভ করলো। হ্যালো, কি করছো জানো? ওই তোরে আমি বলছিলাম না আমাকে তুই জানু টানু ওইসব ডাকবি না। তো কি ডাকবো গো? আন্টি ডাকবি, শয়তান ছেলে, নাম ধরে ডাকবি সব সময়। ওকে আন্টি ডাকবো। ও সরি, নাম ধরেই ডাকবো। শয়তান ছেলে, তোর শয়তানি আমি বের করব বিয়ের পরে। আর তো মাত্র 3 দিন পরেই বুঝতে পারবি আমি কি। পরের দিন সকালে আম্মু আসলো আমার রুমে, এসে বলল, এই নিয়ান, উঠ, কয়টা বাজে খবর আছে? আম্মু আর একটু পরে উঠি না? তুই উঠবি নাকি পানি আনতে হবে? আরে উঠতেছি তো, পানি আনতে হবে না। এত সকাল সকাল উঠে কি করবো আম্মু? আজ না তোর গায়ে হলুদ? গায়ে হলুদ তো রাতে, এত সকালে কি করব? এখন উঠে ফ্রেশ হয়ে তোর আন্টিকে নিয়ে আয় এয়ারপোর্ট থেকে। আন্টি মানে কোন আন্টি? তোর মীরা আন্টি। মীরা আন্টি মানে? আমি লাফ দিয়ে উঠলাম, ওই পিচ্চিটাও আসবে নাকি? ও মাই গড, তাহলে তো আমি শেষ। আসলে আমি পিচ্চি বলছি আমার ফুফাতো বোনকে। ছোটবেলা থেকেই আমার পিছে পিছে লেগে থাকতো, আমাকে কোথাও একা পেলেই জড়িয়ে ধরতো। 4 বছর হলো ওরা লন্ডনে চলে গেছে, আজ নাকি আবার আসছে। এখন যদি আবার আগের মতো করে তাহলে তো আহিয়া আমাকে শেষ করে ফেলবে। এত কিছু না ভেবে এদেরকে আগে নিয়ে আসি এয়ারপোর্ট থেকে। এয়ারপোর্ট পৌঁছাতে দেখলাম সবাই দাঁড়িয়ে আছে, কিন্তু সাইমা কোথায়? সেই পিচ্চিটা আমার ফুফাতো বোন, মনে হয় আসে নাই। ভালোই হয়েছে, হাঁপ ছেড়ে বাঁচলাম। ওদের পাশে দেখছি একটা মেয়েও দাঁড়িয়ে আছে। ওই মেয়েটা আবার কে? ওদের সামনে যেতেই দেখলাম, আরে ওই মেয়েটা তো সাইমা। এই পিচ্চি এত বড় হলো কি করে? ওর মুখের দিকে তাকিয়ে দেখলাম মুখ গোমড়া করে দাঁড়িয়ে আছে, কান্না কান্না ভাব নিয়ে আমাকে বলল, বিয়ে করছো আর আমাকে একবার জানালেও না? ওই তোরা এখানে কি ফিসফিস করছিস? বাড়িতে চল। আন্টি চলুন, গাড়িতে উঠুন। ওদেরকে বাড়িতে নিয়ে আসার পর সবাই অনেক দিন পর আন্টিদের পেয়ে ঘিরে ধরলো। অনেকে অনেক প্রশ্ন করছে আর আন্টিরা এক এক করে উত্তর দিচ্ছে।
আমার অনেক গরম লাগছে, তাই ভাবলাম গোসলটা সেরে নিই। আমার রুমে এসে যেই দরজাটা লাগাতে যাব তখনই সাইমা এসে দরজাটা ধাক্কা দিয়ে রুমে ঢুকে দরজা লাগিয়ে দিয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমি সাইমাকে ছাড়ানোর অনেক চেষ্টা করছি, কিন্তু সাইমা আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলো, আমি তোমাকে অনেক ভালোবাসি নিয়ান। আমি জানি তুমিও আমাকে ভালোবাসো। তুমি এই বিয়েটা করতে চাইছো না। মামা মামি তোমাকে জোর করে বিয়েটা করাচ্ছে। চলো না নিয়ান, আমরা পালিয়ে যাই। তোকে কে বলেছে যে আমি এই বিয়েটা করতে চাইছি না? আমি তখনই বুঝে গেছিলাম যখন তোমাকে আমি এয়ারপোর্টে বিয়ের কথা জিজ্ঞাসা করেছিলাম। তখন তোমার চুপ থাকাতেই আমি বুঝে গেছি যে তুমি এই বিয়েটা করতে চাইছো না। আমি মেয়েটার কথা শুনে হাসবো নাকি কাঁদবো বুঝে উঠতে পারছি না। সাইমাকে রুম থেকে বের করে দিয়ে আমি দরজা লাগিয়ে দিলাম। মেয়েটা সত্যি হাফ মেন্টাল। আমার চুপ থাকাতে নাকি বুঝে গেছে আমি ওকে ভালোবাসি। হা হা হা। এদিকে আমার চিন্তা হচ্ছে যদি আহিয়ার সামনে আমাকে এরকমভাবে জড়িয়ে ধরে তাহলে তো আহিয়া আমাকে মেরেই ফেলবে। রাতে গায়ে হলুদের অনুষ্ঠান শেষে বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে ঘুমাতে আসলাম। বিছানায় শুধু শরীরটা লাগিয়েছিলাম, তখনই দরজায় ঠকঠক আওয়াজ করছে কে যেন। দরজার বাইরে থেকে কে যেন আমায় ডাকছে। আমি গলা উঁচিয়ে বললাম, কে? কোনো উত্তর পেলাম না। আরও জোরে জোরে দরজা ধাক্কাতে লাগলো। আমি বিছানা থেকে উঠে গিয়ে দরজা খুলতেই সাইমা রুমে ঢুকে দরজা আটকে দিল। এই, তুই এত রাতে আমার রুমে কি করছিস? আমি আজ তোমার সাথে ঘুমাবো। কি পাগল হয়েছিস নাকি? আমি তোমার জন্য পাগল হয়ে গেছি। সাইমা বোন, প্লিজ এমন করিস না। তোর রুমে গিয়ে ঘুমা। কেউ দেখে ফেললে কি না কি ভাববে। যে যাই ভাবুক, আমি তোমার সাথেই ঘুমাবো। আসলে মেয়েটার মাথায় সত্যি সত্যি সমস্যা আছে। ছোটবেলা থেকেই কোনো সময় কি করে নিজেও জানে না। প্লিজ বোন, তোর পায়ে পড়ি, তুই তোর রুমে যা। এই কি করছো? পা ছাড়ো, আমি যাচ্ছি। আহ আল্লাহ, যা বোন যা, তাড়াতাড়ি যা, কেউ দেখার আগে। সাইমা বেরিয়ে যাওয়ার পর আমি দরজা লাগিয়ে আবার বিছানায় গাইলিয়ে দিলাম। টেনশনে ঘুম আসছে না। মেয়েটা যদি বিয়ের পর এইরকম করে তাহলে আহিয়া তো আমায় আস্ত খেয়ে ফেলবে। সকালে মোবাইলের আওয়াজে ঘুম ভাঙলো। এত সকালে আবার কে ফোন দিল? নাম্বারটা না দেখে রিসিভ করে বললাম, আপনি যাকে ফোন দিয়েছেন সে এখন গভীর ঘুমে ব্যস্ত আছে। অনুগ্রহ করে কিছুক্ষণ পরে ফোন দিয়েন। কথাটি বলে ফোনটা কেটে দিলাম। ঘুম লেগে আসছিল, তখনই আবার মোবাইল বেজে উঠল। এবার নাম্বারটা দেখলাম, আরে গুন্ডিটা ফোন দিয়েছে। আমি এসব কি বলে ফেলেছি। ভয়ে ভয়ে ফোনটা রিসিভ করলাম। ওই, আজকে না তোর বিয়ে, আর তুই পরে পরে ঘুমাচ্ছিস? কার বিয়ে গো? দেখ, আজ আমায় রাগাস না। আমি রাগারাগি করতে চাইছি না। নিজের ভালো চাস তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যা। আচ্ছা আচ্ছা, উঠছি। এত রাগ দেখানোর কি আছে? তাড়াতাড়ি উঠ। এই কথাটা বলেই ফোনটা কেটে দিল। আমি বিছানা থেকে উঠে ব্রাশ হাতে নিয়ে ব্রাশ করতে করতে রুম থেকে বের হলাম। রুম থেকে বের হতেই আম্মু সামনে পড়লো। কি রে, তুই এখন উঠছিস ঘুম থেকে? আমি তো ভাবলাম তুই আরও আগেই উঠে গেছিস, তাই তোকে ডাকলামও না। তাড়াতাড়ি কর, 10টা বেজে গেছে। 1টার সময় তোদের কোণে বাড়ি যেতে হবে। ওদিকে দেখ, সবাই রেডি হওয়া শুরু করে দিয়েছে। আর তুই বড় হয়েও কোনো খবর নেই। কথায় আছে না, যার বিয়ে তার নাম নেই, পাড়াপড়শির ঘুম নাই। আরে আম্মু, যাচ্ছি তো, এত বকাবকি করার কি আছে? বন্ধুরা সবাই আমাকে পাঞ্জাবি পায়জামা পরাচ্ছে। কি রে, এত ভারী কেন এই পাঞ্জাবি? এটা পরে আমাকে সারাদিন থাকতে হবে নাকি? রে মামু, বুঝবি আজকে বিয়ে করা কত মজা লাগে। আমার যখন বিয়ে হয়েছিল আমাকে একেবারে মূর্তি বানিয়ে বসে রেখেছিল। আম্মু এসে বলল, কি রে, তোদের গুছানো শেষ হয়েছে কি? এদিকে বরযাত্রীরা তো সবাই বেরিয়ে পড়েছে। জি আন্টি, শেষ। তাহলে তাড়াতাড়ি আয়। আম্মু আব্বুকে সালাম করে কনের বাড়ি যাওয়ার জন্য গাড়িতে উঠলাম। হঠাৎ সাইমা এসে বলল, এই তোমরা সরো, আমি নিয়ানের সাথে যাব। সাইমা আমার থেকে ছোট হলেও আমাকে সবসময় নাম ধরেই ডাকে। সাইমা সবাইকে সরিয়ে আমার পাশে চেপে বসলো। এই সাইমা, তুই মেয়েদের গাড়িতে যাবি, আমার গাড়িতে কেন আসলি? না, আমি তোমার সাথেই যাব। আচ্ছা, আমার সাথে যাবি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি সত্য? তুই বিয়ে বাড়িতে আমার থেকে 10 হাত দূরে থাকবি। সাইমা কিছুক্ষণ কি যেন ভাবলো, তারপর বলল, আচ্ছা ঠিক আছে। 40 মিনিট জার্নির পরে আহিয়াদের বাড়িতে আসলাম। গাড়িতে এসি থাকা সত্ত্বেও আমি অনেক ঘেমে গেছি,
কারণ গাড়িতে সাইমা আমাকে এমনভাবে চেপে বসেছিল যে আমি একটুও নড়াচড়া করতে পারি নাই। অনেকক্ষণ ধরে একা একা বসে আছি। শালার বন্ধুরা আমাকে একা ফেলে মেয়ে পটাতে চলে গেছে। কিছুক্ষণ পর কাজী সাহেব এসে আমাকে কবুল পড়িয়ে গেলেন। তারপর সবাই এসে আমাকে কোণের কাছে মানে আহিয়ার কাছে নিয়ে গেল। আহিয়াকে কোণের রূপে দেখে আমি আবারও ক্রাশ খেলাম। নতুন করে আহিয়ার প্রেমে পড়লাম। আমি হাঁ করে আহিয়ার দিকে তাকিয়ে থাকলাম। আহিয়া আর আমি সোফাতে বসা ছিলাম। হঠাৎ আহিয়া আমাকে কোমরে জোরে একটা চিমটি কাটলো আর আমাকে কানে কানে বলল, এমন হা করে কি দেখিস? আমি আহিয়ার চিমটিকে সবার সামনে জোরে চিৎকার দিয়ে উঠলাম। আহিয়ার বান্ধবীরা বলল, কি হলো দুলা ভাই, এত জোরে চিৎকার দিয়ে উঠলেন কেন? না মানে পায়ে কি যেন কামড় দিল। কোণে বিদায়ের সময় আহিয়ার সে কি কান্না! ওর কান্না দেখে আমার মনে হলো এইরকম কাঁদতে আমি কাকে যেন দেখেছিলাম। এই কান্না আমার অনেক পরিচিত মনে হলো, কিন্তু কিছুতেই মনে পড়ছে না। পরে নিজেই নিজের মাথায় থাপ্পড় দিয়ে বললাম, আমি আবার ওর কান্না কোত্থেকে দেখব? আজই তোকে প্রথম কান্না করতে দেখলাম। আহিয়ার বাবা আহিয়াকে আমার হাতে তুলে দিলেন। সারাটা রাস্তা কান্না করতে করতে এসেছে আহিয়া। বাড়িতে আসার পর সবাই কোনেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। আমি যে বর তার কোনো খবরই নাই। এমনকি আমার নিজের আম্মুও আমার দিকে চেয়েও দেখল না। সে তার নতুন মেয়েকে নিয়ে ব্যস্ত। রাতে বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে কখন যে 11টা বেজে গেছে খেয়ালই করি নাই। আমি সিদ্ধান্ত নিয়েছি বাসর ঘরে আমি যাব না। অনেক ভয় করছে গন্ডিটা কি যে করব ওর পাশে গেলে। তাই সিদ্ধান্ত নিয়েছি আমি ওই রুমে কিছুতেই যাব না। বন্ধুরা অনেক জোরাজোরি করছে যে তাড়াতাড়ি তোর রুমে যা, তোর বউ একা একা বসে আছে মনে হয়। কিন্তু আমি জেদ ধরে বসে আছি যে আমি বাসর ঘরে যাব না। শেষ পর্যন্ত বন্ধুরা আর কোনো উপায় না পেয়ে আমাকে সবাই ধরে তুলে নিয়ে যেতে লাগলো। আমি বললাম, আরে কি করছিস তোরা? নামা আমাকে, নামা, আমি হেঁটেই যাব। অনেক সাহস জুগিয়ে হেঁটে হেঁটে আমার রুমের দরজা পর্যন্ত আসলাম, কিন্তু দরজার সামনে আসতেই সব সাহস উড়ে গেল। আবার দাঁড়িয়ে পড়লাম, ভিতরে যেতে ভয় করছে। বন্ধুরা আমাকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে জোরে ধাক্কা দিয়ে রুমে ঢুকিয়ে বাইরে থেকে দরজা লাগিয়ে দিল। আমার তো অবস্থা খারাপ, হাত পা কাঁপছে। দরজা ভিতর থেকে লাগিয়ে দিয়ে আহিয়ার দিকে তাকালাম। আহিয়া ইয়া বড় ঘোমটা দিয়ে মাথা নিচু করে বসে আছে। আমি ভয়ে ভয়ে আহিয়ার দিকে এগিয়ে গেলাম। আহিয়া আমাকে অবাক করে দিয়ে বিছানা থেকে উঠে এসে আমার পা ধরে সালাম করলো। এই কি করছো, ওঠো। স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস্ত, তুমি রুমে আসতে তো দেরি করলে কেন? আহিয়ার এরকম ব্যবহার দেখে আমি থ হয়ে দাঁড়িয়ে রইলাম। যে মেয়েটা আমাকে তুই তুই ছাড়া ডাকতো না, আজ সেই মেয়ে আমাকে তুমি করে ডাকছে। কি অবাক হলে তো? তোমাকে আমি বলেছিলাম না বিয়ের পরে বুঝতে পারবে আমি কে। আমার চোখের দিকে তাকিয়ে দেখতো আমায় চিনতে পারো কিনা। আমি আহিয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর আমার একটা সন্দেহ হলো। আমি ভালো করে আহিয়াকে দেখতে লাগলাম। এখন আমার সন্দেহটা আরও বেড়ে গেল। আমি মেয়েটাকে পিছন দিকে দাঁড় করিয়ে ব্লাউজের হুক খুলতে লাগলাম। খারাপ কিছু ভাববেন না, এখানেও রহস্য আছে। একটা হুক খোলার পর অনেক বড় একটা শক খেলাম। তিথি, তুই? আপনারা হয়তো ভাবছেন এই তিথিটা আবার কে? আসলে আহিয়াই হচ্ছে সেই তিথি। চলেন ঘুরে আসি 8 বছর আগে। 8 বছর আগে তিথি আমাদের পাশের বাসায় ওর মামা মামির সাথে ভাড়াটিয়া থাকতো। বাসাটা আমাদেরই। তখন তিথি 8ম শ্রেণীতে পড়তো আর আমি এসএসসি পরীক্ষা দিয়ে ইন্টারে ভর্তি হয়েছিলাম। তিথি সবসময় আমাদের বাসাতেই থাকতো। আম্মুর সাথে তিথির অনেক ভাব ছিল। আম্মুর সাথে কাজে সাহায্য করত। তিথিকে আমার একদম সহ্য হতো না। আমার সব জিনিসে ভাগ বসাতো আর সারাদিন আমার পিছে পিছে লেগে থাকতো। আর আম্মু তিথির সাথে এমন ব্যবহার করতো যেন তিথি তার ছেলের বউ। আজ আমার কলেজের প্রথম দিন, তো রেডি হয়ে কলেজে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছি। এমন সময় পাশের বাসার আন্টি ডাক দিলেন। পেছনে তাকিয়ে দেখি তিথির মামি আর তিথি স্কুল ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। জি আন্টি, বলেন। তুমি কি কলেজে যাচ্ছ বাবা? জি আন্টি। আজ তিথির মামা বাসায় নেই, তুমি কি তিথিকে একটু স্কুলে নামিয়ে দিতে পারবে? এই পিচ্চিটাকে আবার বুঝি স্কুলে পৌঁছে দিতে হবে? অসহ্য একটা পিচ্চি। দেখছি আজ অনেক সেজেছে, মনে হয় যেন কোথাও বেড়াতে যাচ্ছে। আচ্ছা আন্টি, ঠিক আছে। এই তিথি আয়। তিথিকে নিয়ে রিক্সাতে উঠলাম। আমি যতটা সম্ভব এই পিচ্চির পাশ থেকে সরে বসলাম। এই এত চেপে বসছো কেন? পড়ে যাবে তো। আমার হাত ধরে টান দিয়ে নিজের পাশে নিয়ে গেল তিথি। 20 মিনিট পর রিক্সা তিথির স্কুলের পাশে এসে থামলো। তিথি রিক্সা থেকে নেমে গিয়ে বলল, যাওয়ার সময় আমাকে একটু নিয়ে যেও প্লিজ। আচ্ছা। তোর স্কুল কয়টায় ছুটি হয়? 2টায়।
তিথিকে স্কুলে পৌঁছে দিয়ে আমি আমার কলেজে চলে আসলাম। আজকে প্রথম দিন বলে বেশি ক্লাস হলো না। বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে তিথির স্কুলে চলে আসলাম, কিন্তু তিথিকে তো কোথাও দেখতে পাচ্ছি না। ভিতরে ঢুকে দেখলাম তিথি তার বান্ধবীদের সাথে বসে আড্ডা দিচ্ছে। আমাকে দেখে ওর একটা বান্ধবী বলল, ওই তিথি, দেখ তোর বয়ফ্রেন্ড চলে এসেছে। আমি কিছু বললাম না, তিথিকে নিয়ে রিক্সাতে উঠলাম। এই তিথি, তুই তোর বান্ধবীদের আমার কথা কি বলেছিস? কই কিছু বলি নাই তো। তাহলে আমাকে তোর বান্ধবী তোর বয়ফ্রেন্ড বলল কেন? তোমাকে বলে নাই তো, রিয়া জুনিয়র বয়ফ্রেন্ডের কথা বলেছে। আমি আর কিছু বললাম না। বিকেলে শুয়ে শুয়ে মোবাইল টিপছিলাম, হঠাৎ তিথি হাতে একটা বাটি নিয়ে রুমে ঢুকলো। এই নাও, তোমার জন্য পায়েস বানিয়ে এনেছি। এই, তুই সবসময় আমার জন্য এগুলো বানাস কেন? আমি কি হই তোর যে আমার জন্য তোকে এগুলো বানাতে হবে? তুমিই তো আমার সব। আস্তে আস্তে বলল, তবু আমি শুনে ফেললাম। এই কি বললি তুই? তিথি আমার দিকে আর চোখে চেয়ে থাকলো। হঠাৎ আমাকে অবাক করে দিয়ে গালে চুমু খেয়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে যেতে লাগলো। পিচ্ছি একটা মেয়ে আমাকে চুমু খেলো, এই কথাটা ভাবতেই আমার সারা শরীর রাগে চলছে। তাই রাগ কন্ট্রোল করতে না পেরে হাতের কাছে একটা ধারালো ফল কাটার ছুরি ছিল, সেটা ছুঁড়ে মারলাম তিথির দিকে। ছুরিটা গিয়ে পড়লো তিথির পেটের উপর। তিথি অনেক জোরে ও মাগো বলে চিৎকার দিয়ে উঠল। ছুরিটা অনেক জোরে ছুঁড়ে মারার কারণে তিথির জামা ছিঁড়ে গিয়ে অনেকটা কেটে রক্ত বের হতে লাগলো। এদিকে তিথি জোরে জোরে কান্না করতে লাগলো। আম্মু ওর কান্না শুনে আমার রুমে আসলো। আমিও এগিয়ে গেলাম। অনেক রক্ত পড়ছে। তিথি রক্ত দেখে অজ্ঞান হয়ে গেল। আম্মু তিথি রক্ত দেখে কান্না করতে লাগলো। তিথিকে আমি পাজাখোলা করে তুলে গাড়িতে এনে তুললাম হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিথির মামা মামিও ছুটে আসলেন হাসপাতালে। অনেক জায়গায় কেটে গেছিল, তাই 3টে সেলাই লাগলো তিথির কেটে যাওয়া স্থানে। তিথির জ্ঞান ফিরে আসার পর তিথিকে সবাই জিজ্ঞেস করতে লাগলো কিভাবে কাটলো। আমি কিছু বলতে যাব, তখনই তিথি আমাকে আটকে দিয়ে বলল, পরে গিয়ে কিসের সাথে লেগে কেটে গেছে খেয়াল করি নাই। মেয়েটার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমাকে বাঁচাতে এই পিচ্চিটা মিথ্যা বলল, আর আমি কি না। আমার অনেক খারাপ লাগতে লাগলো। রাতেই তিথিকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হলো। রাতে ঘুম আসছে না। আমার জন্য মেয়েটাকে এত কষ্ট পেতে হলো। সকালে গিয়ে সরি বলে আসতে হবে। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙলো। তিথির কথা মনে পড়তেই ভাবলাম একবার দেখে আসি। ঘরের ভিতরে ঢুকে দেখলাম তিথির মামা মামি সোফাতে বসে আছেন। আমি তিথির মামিকে বললাম, আন্টি তিথি কই? ও রুমে বাবা। আচ্ছা আন্টি, আমি তিথিকে দেখে আসি। আচ্ছা যাও বাবা। আমি তিথির রুমে গিয়ে দেখলাম তিথি একদিকে কাত হয়ে শুয়ে আছে। তিথি আমাকে দেখে মুখ গোমড়া করে বলল, আমাকে আবার মারতে আসছো? তিথি, কালকের ঘটনার জন্য সরি রে, আমাকে মাফ করে দে প্লিজ। মাফ করতে পারি, তবে একটা শর্তে। কি শর্ত? এখন থেকে আমাকে ভালোবাসতে হবে। দেখ তিথি, তুই এখনো অনেক ছোট, এরকম পাগলামি করিস না। আর আমার প্রতি তোর যে ভালোবাসা, আসলে এটা ভালোবাসা না, এটা এক ধরনের ভালো লাগা। তুমি বলতে চাচ্ছ আমি এখনো পিচ্চিই রয়ে গেছি? আচ্ছা দেখে নিও, একদিন তোমাকে এই পিচ্চিটাকেই বিয়ে করতে হবে। আমি আর কিছু না বলে চলে আসলাম। আজ সারাদিন মন খারাপ ছিল, রাতেও ঘুম আসছে না, শুধু তিথির কথা মনে পড়ছে। মেয়েটা মনে হয় আমাকে সত্যিই ভালোবাসে। বিছানায় অনেক গড়াগড়ি করছি, কিন্তু ঘুম আসছে না, শুধু তিথির কথা মনে পড়ছে। বুঝলাম না আমি কেন এই মেয়েটার কথা ভাবছি। চোখ বন্ধ করতেই পিচিটার হাসি মাখা মুখ ভেসে উঠছে। হয়তো আমিও তিথিকে ভালোবেসে ফেলেছি। যাই হোক, এখন ঘুমানোর চেষ্টা করি। সকালে তিথিকে গিয়ে বলবো যে আমিও তাকে ভালোবেসে ফেলেছি। সকালে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেল। ফ্রেশ হয়ে তিথিদের বাসার সামনে গিয়ে দেখি তাদের বাসায় তালা ঝুলানো। আমি আম্মুকে এসে জিজ্ঞেস করলাম, এদের বাসায় তালা ঝুলানো কেন? আম্মু যা বলল তা শুনে আমি বড় একটা শক খেলাম। আম্মু বলল ওরা নাকি সকালে চলে গেছে বাসা থেকে। কোথায় গেছে আম্মু? সেটা কি আমায় বলে গেছে নাকি? সেদিনের পর থেকে তিথিকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাই নাই। আর এতদিন তিথি আমার চোখের সামনে থাকা সত্ত্বেও আমি তাকে চিনতে পারি নাই। আজ যখন আমাকে বলল ওর চোখের দিকে তাকিয়ে দেখে, তো তখন ওর চোখের দিকে তাকিয়ে আমি কিছুটা বুঝতে পারি যে ওই তিথি। তারপর যখন আহিয়ার ব্লাউজের হুক খুলে সেই সেলাইয়ের দাগ দেখতে পাই, তখনই আমি শিওর হয়ে যাই আহিয়া হলো সেই তিথি। এতদিন আমাকে বললে নাই কেন যে তুমি তিথি? জানো তোমাকে আমি কত জায়গায় খুঁজেছি। কেন খুঁজছিলে কেন? তোমাকে যে একটা কথা বলা হয় নাই। কি কথা? এখন তো আমাকে পেলে, এখন বলো।
আমি হাঁটু কেড়ে বসে বললাম, তোমাকে অনেক ভালোবাসি তিথি, তুমি কি আমার বউ হবে? ও সরি, তুমি তো আমার বউ হয়েই গেছো। আচ্ছা, সেদিন তোমাকে একটা কিস করেছিলাম বলে তুমি আমাকে ছুঁড়ে মেরেছিলে না? এখন তো অনেক কিছু করব, এখন কি করবে? বলে তিথি আমাকে ধাক্কা দিয়ে বিছানাতে ফেলে তিথি আমার উপরে উঠে আসলো। বাকিটা ইতিহাস, বলা যাবে না, সময় লাগবে।